দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যত জটিল হচ্ছে ততই ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি নতুন মাত্রা পাচ্ছে। 2026-2027 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছে সর্বকালের সর্বোচ্চ 7.85 লক্ষ কোটি টাকা। এই বরাদ্দ গত অর্থবর্ষ অর্থাৎ 2025-2026-এর তুলনায় প্রায় 15% বেশি। এই বিপুল বরাদ্দের পর রাজনৈতিক মহলে নতুন করে জোরালো হয়েছে এক বার্তা। ভারতের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। বিরোধীদের একাংশের ভাষায় চোখ রাঙালেই বাংলাদেশ শেষ, এই মন্তব্য যদিও রাজনৈতিক আবেগপ্রসূত, কিন্তু তার পেছনে রয়েছে এক বাস্তব বার্তা। ভারতীয় সেনাকে আরও আধুনিক, দ্রুত এবং তুখর করে তুলতে কেন্দ্র দৃঢ় প্রতিজ্ঞ। 2026-2027 অর্থবর্ষে প্রতিরক্ষায় 7.85 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা দেশের মোট আনুমানিক জিডিপির প্রায় 2%। কেন্দ্রীয় সরকারের মোট ব্যয়ের 14.67% যাচ্ছে প্রতিরক্ষায়। সব মন্ত্রকের মধ্যে এটি সর্বোচ্চ। কিন্তু শুধু একটি পরিসংখ্যান নয়, বরং কৌশলগত বার্তাও। ভূ রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে উত্তেজনা, সাইবার হুমকি সব মিলিয়ে নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা এখন সময়ের দাবি। পুঁজি খাতে বরাদ্দ হয়েছে 2.19 লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় 24% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 1.85 লক্ষ কোটি টাকা কেবল ক্যাপিটাল অ্যাকুইজিশনের জন্য বরাদ্দ করা হয়েছে। আর অর্থাৎ নতুন প্রজন্মের ফাইটার জেট, ড্রোন, সাবমেরিন, স্মার্ট অস্ত্র, বিশেষায়িত যানবাহন সবকিছুতেই বড় বিনিয়োগের বার্তা রয়েছে এই বাজেটে। এই পদক্ষেপ ভারতীয় সেনাকে প্রযুক্তিগত আরও আধুনিক করে তুলবে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের লক্ষ্য হবে। এবারে 1.39 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশীয় শিল্পের জন্য, যা মোট ক্যাপিটাল অ্যাকুইজিশনের 75%। আর এর ফলে সরকারি এবং বেসরকারি উভয় শিল্পেই উপকৃত হবে। দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে। অপারেশন সিন্দুরের পর জরুরি ভিত্তিতে অস্ত্র এবং গোলাবারুদ কেনা হয়েছে। সেই অতিরিক্ত ব্যয়ও এই বাজেটে ধরা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই বরাদ্দ দেখিয়ে দিচ্ছে ভারত শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং আগাম প্রস্তুতিমূলক নীতি গ্রহণ করছে। বর্ডার রোডস অর্গানাইজেশনের জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 7,394 কোটি টাকা। সুড়ঙ্গ, সেতু, এয়ারফিল্ড নির্মাণ সব ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে। সীমান্তে দ্রুত সেনা মোতায়েন এবং সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে এই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক্তন সেনা এবং তাদের পরিবারকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে ইসিএইচএসে বরাদ্দ হয়েছে 12,100 কোটি টাকা, গত বছরের তুলনায় যা 45% বেশি। এটি প্রাক্তন সেনাদের কল্যাণে সরকারের অঙ্গীকারকে স্পষ্ট করেছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এর বরাদ্দ বেড়েছে 29,100.25 কোটি টাকাতে। আর এর মধ্যে বড় অংশ পুঁজি খাতে। দেশীয় প্রযুক্তির উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 34 লক্ষেরও বেশি পেনশনভোগীর জন্য প্রতিরক্ষা পেনশনে বরাদ্দ হয়েছে 1,71,338 কোটি টাকা, অর্থাৎ 6.56% বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর এবং বিকশিত ভারতের স্বপ্নকে শক্তিশালী করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটকে তিনি আকাঙ্ক্ষাকে সাফল্যে রূপান্তরিত করার বাজেট বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক বক্তব্যের কেউ বলেছে, চোখ রাঙালে বাংলাদেশ শেষ, তবে কূটনৈতিক বাস্তবতা ভিন্ন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। বাণিজ্য, জলবন্টন, নিরাপত্তা, সহযোগিতা সব ক্ষেত্রেই পারস্পরিক নির্ভরতা রয়েছে। তবে শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো প্রতিবেশীদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দেয়। ভারত নিজের নিরাপত্তায় আপোষহীন। চীন, পাকিস্তান, ভারত এই ত্রিভুজেই বাংলাদেশের অবস্থানকে কৌশলগত। ভারতের প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলবে। ভারত এখন শুধু প্রতিরক্ষায় নয়, প্রযুক্তি এবং উৎপাদনেও আত্মনির্ভর হতে চাইছে। ভারতের 7.85 লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা বাজেট কেবল একটি অর্থ বরাদ্দ নয়, একটি কৌশলগত আধুনিক ঘোষণা।
আধুনিকীকরণ, আত্মনির্ভরতা, সীমান্তে পরিকাঠামো, ভেটেরান কল্যাণ সব দিকেই ভারসাম্য বজায় রাখছে কেন্দ্র। রাজনৈতিক ভাষায় যতই তীব্র মন্তব্য হোক, বাস্তবে এই বাজেট দেখিয়ে দিচ্ছে ভারত তার সেনাবাহিনীকে বিশ্বমানের শক্তিতে পরিণত করতে বদ্ধপরিকর। দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ে এই বাজেটেই হতে পারে ভারতের নিরাপত্তা নীতির সবথেকে বড় মাইলফলক। দিল্লি করিডোরে ফিসফাসটা শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে। সীমান্তে বাড়তে থাকা চাপ, আকাশপথের শক্তির ভারসাম্য সব মিলিয়ে বড়সড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল। অবশেষে সেই জল্পনায় শিলমোহর পড়ল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে। বৈঠকে দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা ক্রয় সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি 114টি অতিরিক্ত ড্যাসল্ট রাফেল যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রাথমিক অনুমোদন দিয়েছে। আর এতে করে ভারতের প্রতিরক্ষা খাতের শক্তি যে আরও কয়েক গুণ বেড়ে গেল তার বলার অপেক্ষা রাখে না। এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও স্পষ্ট হয়েছে। একদিকে সীমান্তে চীন এবং পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতের অবস্থান, সবকিছুর মাঝেই দাঁড়িয়ে এই পদক্ষেপ যেন শক্তির প্রদর্শন, আবার সতর্ক সংকেত দিচ্ছে। ডিএসির অনুমোদন মানেই চূড়ান্ত চুক্তি নয়, এখন প্রস্তাব যাবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির টেবিলে। আর সেখানে সবুজ সংকেত মিললেই ফ্রান্সের সংস্থা ড্যাসল্ট এভিয়েশনের সঙ্গে স্বাক্ষরিত হবে বহু প্রতীক্ষিত চুক্তি। প্রশ্ন উঠছে, সিদ্ধান্ত কি কেবল সামরিক প্রয়োজনেই, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক সমীকরণ? বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে মাত্র 36টি রাফাল 2017 সালে চুক্তিতে আওতায় আনা হয়েছে, অথচ প্রয়োজন 42টি স্কোয়াড্রন, বাস্তবে আছে মাত্র 29টি। পুরনো মিগ-21 অবসর নিচ্ছে ধাপে ধাপে, ফলে আকাশসীমা ফাঁকা হয়ে যাচ্ছে। সেই শূন্যস্থান পূরণে 114টি নতুন রাফাল, যার আনুমানিক ব্যয় প্রায় 3.25 লক্ষ কোটি টাকা, নিশ্চয়ই সাধারণ সিদ্ধান্ত নয়। এই যুদ্ধবিমান কেবল গতি বা শক্তির প্রতীক নয়, মেটিওর এবং স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র বহনে ক্ষমতা, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁত হামলা, এমনকি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা, সব মিলিয়ে এটি কৌশলগত ভারসাম্যের চাবিকাঠি। বালাকোট অভিযান এবং লাদাখ পরিস্থিতিতে রাফালের কার্যকারিতা ইতিমধ্যেই আলোচনায় এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।